অনুষ্ঠানের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নিউ টাউনে একেবারে যুদ্ধকালীন বৈঠক চলছে। এই বৈঠকে প্রায় অনেকগুলো নাম উঠে এসছে। গত বেশ কয়েকদিন ধরে যে সমস্ত নামগুলো আমরা চর্চার মধ্যে নিয়ে এসেছিলাম তাদের মধ্যে অনেকেই যে মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছে এটা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেইটা নিয়ে একটা দোলাচল তো ছিলই, কিন্তু সেই দোলাচলের মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, এক কথায় বলা যেতে পারে গত বেশ কয়েকদিন ধরে আমি এবং সুচারু যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলাম যে মন্ত্রিসভায় কারা কারা দায়িত্ব পেতে পারেন, এবং শুধু তাই নয়, যেখানে স্বরাষ্ট্র থেকে স্বাস্থ্য, শিক্ষা, উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গতে বিজেপির খারাপ সময়েও সেই উত্তরবঙ্গ তাদের পাশে এসে দাঁড়িয়েছিল, সেই উত্তরবঙ্গে কে মন্ত্রী হচ্ছে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। কারণ এই মুহূর্তে সুচারুর কাছে যে তালিকা এসে পৌঁছেছে সেই তালিকা অবশ্যই কারা কারা রয়েছেন সমস্তটাই শুনবো। সুচারু, ইতিমধ্যেই ভোট যুদ্ধ শেষ, এখন শুধু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কাল সকালবেলা তৈরি হবে সেই তালিকা, যে তালিকা ইতিমধ্যে চূড়ান্ত, নাম শুধু ঘোষণার অপেক্ষা, তাই তো? কি কি নাম উঠে এলো? দেখো, এই মুহূর্তে দপ্তর তো তাদেরকে বলা হচ্ছিল, তবে টেন্টেটিভলি মন্ত্রিসভাকে আগে জানিয়ে রাখা যে কারা কারা ক্যাবিনেটে রয়েছে। আজকের বৈঠকে যারা যারা ডাক পেয়েছেন তারা কিন্তু প্রত্যেকে ক্যাবিনেটে আছে। সব বিধায়ক কিন্তু নেই, তাদের জন্য আলাদা কনভেনশন সেন্টারে সংবর্ধনার ব্যবস্থা। আজকে যারা এই ক্যাবিনেটে যারা জায়গা পাচ্ছেন তাদের নাম এখানে রয়েছে। এবং নিশ্চিতভাবে যেটা মনে করা হচ্ছিল যে এই রাজনৈতিক সিনারিওকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, বিভিন্ন নামগুলো আসছিল। উৎপল মহারাজ আসছিল, কখন উৎপল মহারাজ ছাড়া স্বপন দাশগুপ্তর নাম আসছিল, কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ, সুনীল ভানসাল, ভূপেন্দ্র যাদব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে আজকের এই যে এক্সিকিউটিভ লেভেলের মিটিং, সেখানে ফাইনাল হয়ে গেল যে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন যে ব্রিগেডে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠান হবে সেখানে। এবার তার মন্ত্রিসভা কেমন হবে? 25টা নাম আমরা আপাতত টেন্টেটিভলি পেয়েছি। তুমি দীর্ঘ সময় বিধানসভা করেছো, আগামীতে বিধানসভা সেশন নিশ্চয়ই নজর থাকবে। এদের অনেকেই কিন্তু আগে কখনো রাজ্যের মন্ত্রী হননি, ফলে তাদের কাছে এক্সপিরিয়েন্স নতুন। বিরোধী নেতারাই তাদেরকে ক্লাস করাবে কিভাবে মন্ত্রিত্ব সামলাতে হবে, কিভাবে দপ্তর সামলাতে হবে, কিভাবে তাকে বিধায়ক হিসেবে কাজ করতে হবে, আবার বিধানসভার ভেতরে কিভাবে কাজ করতে হবে। এবং সরকারের কথা, এতদিন বিরোধী রাজনৈতিক দল সরকারে বসে বিজেপির ভূমিকা কি হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবিদ্যা পাল আসানসোল দক্ষিণ থেকে আবারও তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে। প্রতিবিদ্যা পাল যিনি মন্ত্রিসভায় থাকছেন, দিলীপ ঘোষ চর্চিত নাম, এবং দিলীপ ঘোষকে নিয়ে আলাদা করে জল্পনার কোনো জায়গা নেই। তিনি এবার খবর তার কোনো জায়গা ফিরে পেয়েছিলেন, এবং সেখানে থেকে কিন্তু বোঝা যাচ্ছিল তার কনফিডেন্স থেকে যে তিনি কিন্তু জিতবেন, অবশেষে জিতলেন এবং অভাবনীয় সাফল্য পেলেন। সেই দিলীপ ঘোষ কিন্তু মন্ত্রিসভায় থাকছেন। স্বপন দাস রাসবিহারীতে পদ্মভূমি ফোটা মানে যাত্রা কথা নয়, এবং একজন বড় মাপের নেতা দেবাশিস কুমার, যিনি কলকাতা পুরসভার দীর্ঘদিনের মেয়র পরিষদ, আবার একটি টার্মের বিধায়ক। শুধু তাই নয়, দেবাশিস কুমারের সাংগঠনিক ক্ষমতা রয়েছে। সেই দেবাশিস কুমারকে হারিয়ে দিলেন প্রাক্তন সাংবাদিক এবং অত্যন্ত শিক্ষিত মানুষ স্বপন দাশগুপ্ত। সেই স্বপন দাশগুপ্ত কিন্তু মন্ত্রিসভাতে জায়গা করে নিচ্ছেন। এবার তুমি উত্তরবঙ্গের কথা দিয়ে শুরু করলে, তোমার কি মনে হচ্ছে উত্তরবঙ্গের কাটা? নিশীথ প্রামাণিকের কথা অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নেই। নিশীথ প্রামাণিক এবং সব থেকে বলা যেতে পারে শঙ্কর ঘোষ, যদিও তিনি অর্থাৎ 2021-এ বিধানসভা নির্বাচনে তার প্রথম রাজ্য বিধানসভায় পা দেওয়া, এবং তারপর থেকে তাকে বিজেপির মুখ্য সচেতন করা হয়েছিল, এবং দীর্ঘ সময় এবং তাকে যে দায়িত্ব দল দিয়েছিল সেই দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খ পালন করেছে। বিভিন্ন সময় সরকারের যে বিরোধিতা তিনি করেছেন, শুধুমাত্র বিরোধী বলেই নয়, সরকারের কাজ নিয়ে যে বিরোধিতা করেছেন বিভিন্ন সময়, এবং উত্তরবঙ্গ বারবার কিন্তু আমরা দেখেছি বঞ্চিত হয়েছে, যেটা নিয়ে বারবার সরব হয়েছে। কখনো বিষ্ণুপ্রসাদ শর্মা, যদিও পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেলেন, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, কিন্তু নিশীথ প্রামাণিক মাঝখানে তিনি বিধায়ক হয়েছিলেন, তারপরে তিনি লোকসভায় চলে গেলেন। কিন্তু এই উত্তরবঙ্গকে দুটো চর্চিত নাম, একটা হচ্ছে নিশীথ প্রামাণিক
এবং অবশ্যই শঙ্কর ঘোষ। আমার যেটা মনে হয় দুজনেই হয়তো মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারে, কারণ উত্তরবঙ্গটা দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা, সেই জায়গা থেকে তোমার কি মনে হচ্ছে এই দুটোর নাম ঋষিত প্রামাণিক এবং শঙ্কর ঘোষ? একদম একদম, তোমার ইনটিউশন বা তুমি যেদিকে দিক নির্দেশ করতে চাইছিলে, অবশ্যই নিশীথ প্রামাণিক এই মন্ত্রিসভায় জায়গা করে দিলেন এবং অবশ্যই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও এই 25 জনের মন্ত্রিসভার মধ্যে কিন্তু 25টা নাম আমরা পেয়েছি। হয়তো পরে দপ্তর আরো বাড়তে পারে, প্রতিমন্ত্রীর সংখ্যা বাড়তে পারে, প্রথমেই যে সবাই মন্ত্রিত্ব পেয়ে যাবেন এমনটা নয়। তবে অবশ্যই শঙ্কর ঘোষ এবং নিশীথ প্রামাণিক রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নাম গৌরী শঙ্কর ঘোষ মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, তিনি থাকছেন। এবং তুমি যে কোর্ট পাড়ায় ঘুরে বেড়াও হাইকোর্ট চত্বর, সেখানে তো কিন্তু মন্ত্রী আসতে চলেছে একেবারে কৌস্তব বাগচি, তার নাম কিন্তু রয়েছে। নাম রয়েছে আরেকজন প্রাক্তন সাংবাদিক, সবেমাত্র সাংবাদিকতার জীবন শেষ করে বিরাট লড়াইয়ে নেমেছিল তারকেশ্বরের জায়গায়, সেখানে বাবা শিবের মহিমার জায়গা, সেই জায়গাতে জীবনে প্রথমবার নির্বাচনী লড়াইয়ে দাঁড়িয়ে তোমার আমার মতো সে সাংবাদিকতা পথে নেমে তাকে দেখেছো, কিন্তু কেউ নির্বাচিত হয়, বিধায়ক হয়, সবাই জায়গা পাচ্ছেন। জুয়েল জায়গা পাচ্ছেন রিতেশ তিওয়ারি, কাশীপুর বেলগাছিয়া। এবং রিতেশ তিওয়ারিও কিন্তু একজন বলা যেতে পারে জায়েন্ট কিলার, কারণ তিনি হারিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, কলকাতা পুরসভার দীর্ঘদিনের মেয়র পরিষদ স্বাস্থ্য, এবং কাশীপুর বেলগাছিয়ায় মানে অতীন ঘোষ মানে একটা নাম, সেই অতীন ঘোষকে হারিয়ে দিয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিতেশ তিওয়ারি। এটা বলা যেতে পারে একটা ওয়েলকাম ব্যাক। ফার্স্ট ফেজের পর তিনি পার্টি থেকে দূরে ছিলেন, পার্টি বিভিন্ন কাজের জন্য তাকে দূরে রেখেছিল। এইখানে তোমাকে একটা জায়গায় থামাবো, কারণ আজকে রিতেশ তিওয়ারি বা রাজু চক্রবর্তীরা ফিরে আসাটা এখানে প্রধান যে ভূমিকা নিয়েছে সেটা অবশ্যই বলতে হয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ, যারা কিনা আমরা দেখেছি যে মাঝখানে তারা কিন্তু প্রায় অনেকটা টিচার হয়ে গেছে। এবং রিতেশ তিওয়ারির কথা যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হচ্ছে সেই 2009-10 সালের কথা, যে সময় রাজ্য বিজেপির যে দপ্তর, পুরনো যে দপ্তর অনন্ত মুরলী দপ্তর, সেইখানে আমরা দেখেছি তিনটে লোককে আমরা প্রায়শই দেখতাম সাংবাদিক সম্মেলনে বা অন্য কোনো কাজে যদি আমরা সেখানে যেতাম তাহলে দেখতাম রিতেশ তিওয়ারি, রাহুল সিনহা এবং অবশ্যই আরও একজনের নাম করতেই হয়। দীর্ঘ 3 জনকে আমরা সেই সময় দেখেছি যে তারা এই বিজেপি দপ্তরটাকে প্রায়, যদিও পরবর্তী উত্তরোত্তর বিজেপি বৃদ্ধি পেয়েছে, তাদের কর্মী সংখ্যাও বেড়েছে, নেতৃত্ব বেড়েছে, কিন্তু রিতেশকে যদি এই মন্ত্রিত্ব পদ দেওয়া হয় সার্বিকভাবে বলা যেতে পারে যে দীর্ঘদিনে পুরনো, দেখো রাহুল সিনহা তাকে রাজ্যসভায় দিয়েছে, রাজ্যসভায় তিনি আজকে পৌঁছে গিয়েছেন, কিন্তু রিতেশ তিওয়ারিকে তিনটের অসীম সরকার, যে কথাটা বারবার উঠে আসে, অসীম সরকার, এই অসীম সরকার রিতেশ তিওয়ারি এবং অবশ্যই রাহুল সিনহা এই 3 জনকে ডেকেছে। যারা তুমিও তখন বিজেপি দপ্তরে গিয়েছিলে, সেইখানে কিন্তু এই 3 জনকেই বরাবর আমরা দেখেছি। যদিও পরবর্তীতে দল বেড়েছে, কর্মী সংখ্যা বেড়েছে, রিতেশ তিওয়ারির মতন একজন দীর্ঘ বিজেপিতে থাকা পুরনো কর্মী, বেঙ্গল বিজেপির যদি কথা বলা হয় তাহলে রিতেশের কথা বলতে হবে। সেই রিতেশকে মন্ত্রী করা নো ডাউট একটা বড় সড়ো সিদ্ধান্ত শুধু নয়, দল এটা মনে করেছে যে এইরকম পুরনো কর্মী যারা একসময় দুর্দিনে যারা পাশে ছিল, সেই রিতেশ তিওয়ারি মন্ত্রী হওয়ার যোগ্য হয়েছে, তাই হয়তো তাকে এই পদটা দেওয়া হয়। এটাও ঠিক। আবার এইভাবে যদি ব্যাখ্যা করো, দলের মধ্যে নতুন এবং পুরনোর একটা সম্মিলিত উদ্যোগে এই মন্ত্রিসভাতেও তার ছাপ দেখা যাচ্ছে, যে কারণে কিন্তু রিতেশ তিওয়ারি এই জায়গাটায় রয়েছে। এবার আরেকজনের নাম বলবো, তাকেও কিন্তু একটা সময় রাজ্য বিজেপিতে খুব একটা আগ্রহী হিসেবে দেখা যেত না, রাজ্যসভার সাংসদ ছিলেন, তারপরে সেভাবে তাকে দেখা যায়নি, কিন্তু আবার এবারে 2026-এর বিধানসভা নির্বাচনী লড়াইয়ে একটা ওয়েলকাম ব্যাক দেখা গেছে। রূপা গাঙ্গুলি সোনারপুর দক্ষিণে রাবড়ি মৈত্রকে হারালেন, সেই রূপা গাঙ্গুলিও কিন্তু এবারের এই মন্ত্রিসভাতে 2026-এর বিধানসভা নির্বাচনের পরেই যে বিজেপি সরকারের মন্ত্রিসভা, সেখানে রূপা গাঙ্গুলি থাকছেন। আরও একজন খুব গুরুত্বপূর্ণ, ডক্টর ইন্দ্রনীল বেহালা পশ্চিম, রচনা চট্টোপাধ্যায়কে তিনি হারিয়েছেন, এবং ইন্দ্রনীল খান দীর্ঘদিন ধরে যুব মোর্চা করা ছেলে এবং যুব মোর্চার সভাপতির দায়িত্ব সামলেছে ইন্দ্রনীল। এবার নির্বাচনে ইন্দ্রনীলকে টিকিট দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। বেহালা পশ্চিমের মতো
মানে তৃণমূলের দুর্ভেদ্য ডিফেন্সে ঢুকিয়ে যেখানে পরাজিত করে জিতে আসা চারটিখানি কথা, সেই ইন্দ্রনীল খাঁকে বিশিষ্ট চিকিৎসক, মানে উঁচু দরের চিকিৎসক সেই ইন্দ্রনীল খাঁ কিন্তু মন্ত্রীতে থাকছে, অর্থাৎ ক্যাবিনেটে জায়গা পাচ্ছে। এরপরে আমরা যে নামটা অবশ্যই আলোচনা করব, অবশ্যই আলোচনার মধ্যে রয়েছে সজল ঘোষ। আর প্রথম থেকেই জন্মনায় ছিল ডাইনামিক বড়ানগরে একেবারে লড়াইয়ে, এবং তিনি বারবার নির্বাচনের সময় আচরণ করে বলছিলেন একটা সুযোগ দিন তারপর দেখাবো, এবং তারপর জেতার পরে আমরা দেখা গেছে যে বড়ানগরের মানুষকে তিনি বলেছেন বিকলাবাজি তিনি বন্ধ করে দেবেন, অটো চালকদের দৌরাত্ম বন্ধ করে দেবেন, মানুষের সাথে ভালো ব্যবহার রাখতে হবে। সেই সজল ঘোষ এবার মন্ত্রিসভায়, সেই সজল ঘোষ এবার বিজেপির মন্ত্রিসভায় কোন দপ্তর পাচ্ছেন সেটা পরে বিষয়। সেই সজল ঘোষ মন্ত্রিসভাতে থাকছেন, এটা এক প্রকার নিশ্চিত। আজকের মিটিংয়ে সেই শিলমোহর পড়ে গেছে, ভূপেন্দ্র যাদব, অমিত শাহরা সেই শিলমোহর দিয়ে দিয়েছে। এরপর দীপক বর্মনের কথা তিনি খানিকটা আগে বলছেন। দীপক বর্মন থাকছেন অজিত কুমার, এইটা হয়তো আমার নতুন নাম লাগতে পারে, অজিত কুমার জানা। তিনি থাকছেন উৎপল ব্রহ্মচারী, যার কথা আগেও হচ্ছিল, উৎপল ব্রহ্মচারী। সেই উৎপল ব্রহ্মচারী তিনি কিন্তু মন্ত্রিসভাতে জায়গা করে নিয়েছেন। মন্ত্রিসভাতে জায়গা করে নেওয়ার জায়গাতে রয়েছেন অত্যন্ত অভয়ার মা পানিহাটি থেকে এবারে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন, এবং সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল। সেখানে বেশ ভালো ক্যান্ডিডেট দিয়েছিল ভরতাম দাস, কিন্তু সমস্ত সেই অভয়ের মা রত্না দেবনাথ তিনি কিন্তু তিনি এবার মন্ত্রিসভাতে আছেন। দীপাঞ্জন চক্রবর্তী, যাকে অনেক বিতর্ক হয়েছিল উত্তরপাড়ায়, সেই দীপাঞ্জন চক্রবর্তী তৃণমূল এবং সিপিএম এর ভোট কাটাকাটি একেবারে ডিভিডেন্ড পেতেন। বিজেপির প্রার্থী হিসাবে প্রাক্তন সেই ডিফেন্সের কর্তা তিনি কিন্তু জায়গা করে দিলেন বিজেপির মন্ত্রিসভায়। দীপাঞ্জন চক্রবর্তী, অর্জুন সিং বলতেই হবে ঢাকা মুখের নেতা, এবং তিনি বারবার বলেছিলেন যে এবারে বিজেপি 200 পার। আর কোনো নেতা জোর দিয়ে বলে অর্জুন সিং বলেছিলেন, সেই অর্জুন সিং এবার এই 25 জনের মন্ত্রিসভাতে জায়গা করে নিয়েছে। জায়গা করে নিচ্ছেন, দুটো নাম নিয়ে খুব চর্চায় আছে। অবশ্যই মতুয়া সম্প্রদায়ের দিকটাও তাকাতে হবে, বিভিন্ন সম্প্রদায়ের দিকে তুমি যাও সেখান থেকে প্রতিনিধিত্বকে তুলে আনতে হবে। তুমি জানো যে বনগা বা ওই জোনটা একটা মতুয়া গড়, তাই সেখান থেকে হয় সুব্রত ঠাকুর অথবা তার স্ত্রী সোমা ঠাকুর, দুজনেই জিতেছে। হয় সুব্রত ঠাকুরকে মন্ত্রিত্বে দেখা যেতে পারে, অথবা সোমা ঠাকুরকে মন্ত্রিত্বে দেখা যেতে পারে। এছাড়াও জল্পনায় আরো বেশ কয়েকটা নাম রয়েছে, ষষ্ঠীটা আমরা একটা একটা করে বলছি। জগন্নাথ চট্টোপাধ্যায় একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নামটাও গুরুত্বপূর্ণ, তার কারণ সিউড়ির মতো কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছেন, তাকেও মন্ত্রিসভাতে দেখা যেতে পারে। এছাড়াও আরো বেশ কয়েকটা নাম নিয়ে জল্পনা রয়েছে, তবে 25টা আপাতত নাম আমাদের হাতে এসেছে, যে নামগুলো আমরা দর্শকদের জন্য বললাম। অবশ্যই সেখানে চিন্তিতভাবে যেমনভাবে শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলির নাম রয়েছে, আবার চর্চায় না থাকা বহু নাম, সেই নামগুলোও কিন্তু এখানে প্রবেশ করেছে। অবশ্যই যে আর সময়ের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং আমরা যে তালিকা আজকে আপনাদের সামনে তুলে দিলাম, কালকে শুধু মিলিয়ে নেবেন 2-2 4, অর্থাৎ যে তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে সেই তালিকাতেই শিলমোহর যে পড়ে গিয়েছে, স্পষ্টত এখন পর্যন্ত যা খবর তাতে কিন্তু পরিষ্কার যে তালিকা সুচারু তুলে ধরল আপনাদের সামনে, সেই তালিকায় আগামীকাল অর্থাৎ ব্রিগেডের ময়দানে সেই নামগুলোই কিন্তু উঠে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, এবং অবশ্যই রাজ্যে দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা সকলের উপস্থিতিতে স্পষ্ট হয়ে যাবে কারা কারা মন্ত্রী হলেন, এবং অবশ্যই মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত তিনি। আর এখানেই আবারও দেখা হচ্ছে পরবর্তীতে সুচারু এবং ষষ্ঠী চট্টোপাধ্যায়। আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরলাম মন্ত্রিসভায় কারা জায়গা পেল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কে হল।